আসলে রিয়েল এস্টেট আমাদের এটা থিওরি ফোকাসড কোনো কোর্স না। তো এখানে আসলে থিওরিভাবে ডিপলি পড়ারও কোনো দরকার নেই। জাস্ট কিছু কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে, তাহলেই হবে। তো প্রমিজরি নোট দিয়ে শুরু হবে। এর ভিতরে যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নাই। তো প্রমিজরি নোট কি? প্রমিজরি নোট হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে বলা থাকে যে বড়োয়ার হচ্ছে লেন্ডারের কাছ থেকে টাকা নিচ্ছে, কিভাবে টাকা নিচ্ছে, কেন টাকা নিচ্ছে, কয় দিনের জন্য নিচ্ছে, ইন্টারেস্ট কী হবে, সব কিছু লেখা থাকে একটা ডকুমেন্ট, এটাই প্রমিজরি নোট। সো লিয়েনটা কি? সো লিয়েন ইজ এ লিগাল রাইট দ্যাট সামওয়ান লাইক এ লেন্ডার হ্যাজ ওভার এ প্রপার্টি বিকজ দ্য ওনার ওজ দেম মানি। মানে ধরো তুমি হচ্ছে ব্যাংকে থেকে তোমার বাড়িটা বন্ধক রেখে 2 কোটি টাকা লোন নিছো। তো তোমার ওই বন্ধক রাখা বাড়ির উপরে ব্যাংকের যে একটা কর্তৃত্ব আছে সেটাকে বলা হয় হচ্ছে লিয়েন। মর্টগেজ কি? মর্টগেজ হচ্ছে গিয়ে যখন তুমি তোমার কোনো একটা প্রপার্টি বন্ধক হিসাবে রাখতেছো, যেটাকে আমরা প্লেজ বলি। দেন হচ্ছে ওকে, মিনিমাম মর্টগেজ রিকোয়ারমেন্ট। সো মর্টগেজ অবশ্যই লেখা থাকা অবস্থায় হইতে হবে, রাইটিং ফরম্যাটে। ইট শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য বড়োয়ার অ্যান্ড লেন্ডার। কে বড়োয়ার কে লেন্ডার এটা একদম করতে হবে। প্রপার্টি কী টাইপের সেটাই করতে হবে। যত নেসেসারি লিগাল দরকার আছে সব কিছু লিখতে হবে। আর হাতে লেখা হইতে পারে, বাট সবসময় হচ্ছে কম্পিউটার টাইপটা বা কম্পিউটার কম্পোস্টই হচ্ছে বেশি প্রাধান্য পায়। ওকে, তো দেন হচ্ছে হ্যাজার্ড ইন্স্যুরেন্স। সো হ্যাজার্ড ইন্স্যুরেন্স কি? যে ইন্স্যুরেন্সটা হচ্ছে গিয়ে আমরা আমাদের অ্যাসেটকে, মানে আমাদের প্রপার্টিকে ফায়ার ওর আদার হ্যাজার্ডের হাত থেকে বাঁচানোর জন্য যে ইন্স্যুরেন্সগুলো ওইটি। ওকে, ডিউ অন সেল ক্লজ। সো এটা দেখতে হবে। অ্যালাউজ দ্য লেন্ডার টু এক্সেলারেট দ্য লোন, মেক দ্য ফুল ডেট ডিউ ইমিডিয়েটলি ইফ দ্য প্রপার্টি ইজ ট্রান্সফার্ড without the lender's consent, giving the lender more control over owning the property. সো ধরো যে তুমি হচ্ছে তোমার বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিছো। তো তুমি করলে কি, তোমার ওই জমির কাগজ তো তোমার কাছে আছে, তুমি এটা করলে কি তোমার জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিলা, বিক্রি করে দিয়ে তার কাছ থেকে 1 কোটি টাকা নিলা, 1 কোটি টাকা নিয়ে 2 কোটি টাকা নিয়ে ভেঙে গেলা। তো তখনও তোমার লাভ 1 কোটি টাকা, 1 কোটি টাকা এক্সট্রা পাইছো, 2 কোটি টাকা নিয়ে ভাইগা গেলা। কিন্তু এই ধরনের ক্ষেত্রে ব্যাংকের হচ্ছে অ্যাসেটের উপরে মোর রাইট আছে, যেটাকে আমরা ডিউ অন সেল ক্লজ বলতেছি। দেন হচ্ছে বড়োয়ার্স রাইট টু রিইনস্টেট, প্রোভাইডস দ্য বড়োয়ার দ্য রাইট টু রিভার্স দ্য এক্সিলারেশন অফ দ্য লোন for instances after default by paying overdue amounts and costs incurred by the lender before the foreclosure process proceeds. ওকে, সো এইটা হইতেছে যে টাকা ধার নিচ্ছে সে চাইলে একটা যে ওভার ডিউ অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দিয়ে দিতে পারে। অ্যামাউন্টটা দিয়ে সে হচ্ছে গিয়ে ধরো তুমি লোন নিছো 1 কোটি টাকা, তুমি করলা কি, তাদেরকে 10 লাখ টাকা পে করলা আর বললা ভাই আর 2 লাখ টাকা রাখেন, এই 2 লাখ টাকা রেখে আপনি বাড়িটা রেখে দেন, আমার পক্ষে লোন পরিশোধ করা সম্ভব না। তো এটা হচ্ছে বড়োয়ার্স রাইট টু রিইনস্টেট। রাইট টু এন্ট্রি, লেন্ডার্স ইন পজেশন, ইফ দ্য বড়োয়ার ডিফল্টস দ্য লেন্ডার হ্যাজ দ্য রাইট টু এন্টার দ্য প্রপার্টি। তো ধরো তুমি ফেরত দিতে পারতেছো না টাকা, তো তখন ব্যাংকের রাইট আছে তোমার বাড়ির ভিতরে ঢোকার। দেন হচ্ছে ফিউচার অ্যাডভান্সেস। তো ফিউচার অ্যাডভান্সেস হইতেছে তোমার যদি কোনো লোন নাও, দিস ক্লজ অ্যালাউস ফর মর্টগেজ টু কভার ফিউচার লোনস or advances beyond the initial loan such as construction loans where funds are distributed over time as construction process. সো তুমি ধরো লোন নিতে বলতে ভাই আমাকে অ্যাডভান্স আরও কিছু টাকা দিয়ে দেন, তোমাকে প্রতি মাসে তারা 2 লাখ টাকা করে দিচ্ছে, বলে ভাই 2 লাখ না, তেরো 3 লাখ টাকা দিয়ে দেন। তো এটা হচ্ছে ফিউচার অ্যাডভান্স। দেন হচ্ছে
সাবঅর্ডিনেশন ক্লজ। সো সাবঅর্ডিনেশন ক্লজ হইতেছে allows a lender to agree that their mortgage will take a subordinate position to another lender's mortgage. তো ধরো তুমি আর তোমার ভাই দুইজনই এই বাড়িটার মালিক। তো তুমি হচ্ছে ওই বাড়িটা মর্টগেজ রেখে লোন নিছো ব্যাংক থেকে 1 কোটি টাকা, আবার তোমার ভাইও ব্যাংকে টাকা লোন নিছে 1 কোটি টাকা ওই বাড়িটা বন্ধক রেখেই। সো ওনার ক্ষেত্রে ওই মর্টগেজটাকে আমরা সাবঅর্ডিনেট মর্টগেজ বলবো বা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ওকে, অ্যাজাম্পশন ইন মর্টগেজেস: if both parties intend for the grantee to assume the mortgage, this is typically specified in the deed with language clearly stating the grantee's obligation to pay the mortgage debt. So আমাদের মর্টগেজের যে ডকুমেন্ট সেখানে ক্লিয়ারলি সব কিছু বলে দিতে হবে। The assumption agreement shifts the payment responsibility from the seller to the buyer, but the grantor still stands as a surety for the debt. সো এখানে হচ্ছে এগ্রিমেন্টটা তোমার এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে যাইতে পারে, লাইক এটা গ্র্যান্টর টু গ্র্যান্টির কাছে যাইতে পারে, বাট দ্য গ্র্যান্টর স্টিল স্ট্যান্ড এ সিওরিটি ফর দ্য ডেপ্ট। তারপরও আমাদের যে গ্র্যান্টর তাকে আমরা ডেপ্টের জন্য এখনও হচ্ছে ধরে রাখবো। The lender is not typically bound by his agreement unless they formally release the original mortgagor from liability. সো যে হচ্ছে টাকা ধার নিচ্ছে সে হইতেছে এগ্রিমেন্টের সাথে ফুললি বাউন্ড না, আনলেস মানে অরিজিনাল মর্টগেজটা যদি অন্য কোনো লাইবিলিটি থাকে সেটা থেকে যতক্ষণ না মুক্তি পাইতেছে। Even if the grantee assumes the debt, the lender can still hold the original mortgagor liable for the debt if the grantee defaults. So যদি কোনো কারণে যদি এটা ডিফল্ট হয় লোনটা, তখন হচ্ছে আমাদের গ্র্যান্টিকে আমরা হচ্ছে এটার জন্য মার্ক করব। অ্যাকর্ডিং টাইটেল সাবজেক্ট টু মর্টগেজ means the grantee, the buyer, takes the property but is not personally liable for mortgage debt. The grantee may choose to continue paying the mortgage as long as it benefits them, but if they default, the grantor remains personal liable for the debt. If the grantee defaults, they risk losing their equity in the property but cannot be held liable for the full mortgage debt. Grantor face more risk in transaction and would typically prefer the grantee to assume the mortgage unless compensated for the risk. So এটা কীরকম হইতেছে, ব্যাংক তোমার সাপোজ তুমি লোন ডিফল্ট করলা, ব্যাংক তোমার বাড়িটা নিয়ে নিল, এখন বাড়িটা নিয়ে ব্যাংক কী করলো, এটা কোনো একটা থার্ড পার্টির কাছে তারা বিক্রি করে দিল, যেটাকে আমরা গ্র্যান্টি বলতেছি। তো এখন গ্র্যান্টির পক্ষে হয়তো বা একসাথে এতগুলো টাকা পে করা সম্ভব না, তো তারাও ওরকম ওই ধরো প্রতি মাসে 2 লাখ টাকা করে দিচ্ছে। তো এইটাকে আমরা সাবজেক্ট টু মর্টগেজ বলতেছি। এখনো 4টার দিকে বেরোবো না, মা কই মা বসছে। এরপর হচ্ছে প্রপার্টি কভার্ড বাই এ মর্টগেজ। এ মর্টগেজ টিপিক্যালি কভার্স নট অনলি দ্য ল্যান্ড বিল্ডিংস বাট অলসো easements, pictures and rights to natural resources. তো এটা বোঝানো হয় যে তুমি ধরো একটা জমি কিনছো, তো জমিটা যদি সোনাও থাকে তেলও থাকে সেটাও হইতেছে গিয়ে কিন্তু ব্যাংক মালিক হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। দেন হচ্ছে আমাদের জুনিয়র মর্টগেজ হচ্ছে আমাদের ওই সাবঅর্ডিনেট ক্লজের মতোই একই জিনিস। ওকে, সো অল্টারনেটিভ টু ফরক্লোজার কি? ফরক্লোজার হচ্ছে আমাদের বাংলা যেটাকে আমরা স্পষ্ট ভাষায় বলি নিলাম, ইংলিশে বলি অকশন।
তো তুমি যদি টাকা ফেরত না দিতে পারো, তোমার অ্যাসেটটা ব্যাংক নিয়ে নিয়ে এটা হচ্ছে ফরক্লোজার প্রসেসে নিয়ে যাবে বা অকশনে নিয়ে যাবে। তো আমরা এটার অল্টারনেটিভ কী করতে পারি, ওয়ার্কআউট কী করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে রিস্ট্রাকচারিং দ্য লোন। তো রিস্ট্রাকচারিং দ্য লোনে বলা হইতেছে যে লোনের টার্মে কোনো চেঞ্জ আনা, লাইক টাইম পিরিয়ড এক্সটেন্ড করা, ইন্টারেস্ট রেট কমায় নিয়ে আসা, দেন ট্রান্সফারিং দ্য মর্গেজ। তারপর হচ্ছে তুমি চাইলে মর্গেজটা অন্য কোনো পার্টিকে যদি দিয়ে দিতে চায় সেটা করতে পারে। ভলেন্টারি কনভেনিয়েন্স, সেখানে হইতেছে বড়োয়ার হচ্ছে মানে তুমি নিজে থেকেই হচ্ছে টাকা দিতে পারতেছো না, ব্যাংকে জমিটা দিয়ে দিবা। ফ্রেন্ডলি ফরক্লোজার, তুমি নিজে থেকেই মানে একই জিনিসই বলতেছে, তুমি একাই তোমার হচ্ছে গিয়ে তোমার এই অ্যাসেটটা তুমি ব্যাংকের নামে দিয়ে দিবা। প্রি প্যাকেজ ব্যাংক্রাপসি, সো তোমার এখানে যদি তুমি দেখো যে তুমি ব্যাংক্রাফট হইতে যাইতেছো, তো তুমি আগে থেকে এটার জন্য ব্যাংকের সাথে কোনো একটা এগ্রিমেন্ট করে নিবা যাতে তোমার ওই ব্যাংক্রাফট না যাইতে হয়। শর্ট সেল মানে হইতেছে তো তোমার হইতেছে লেন্ডার যে টাকা দিছে মানে ব্যাংক এগ্রিজ টু অ্যাকসেপ্ট লেস দেন দ্য লোনস ব্যালেন্স ইন এ সেল। বললা ভাই আমি 1 কোটি টাকা দিতে পারবো না, 80 লাখ টাকা দিতে পারবো। তো ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে দেন, এটাকে আমরা বলতেছি শর্ট সেল। রিস্ট্রাকচারিং দ্য মর্গেজ লোন হচ্ছে আমাদের লোন টার্মে কোনো চেঞ্জ জানা, জিনিসটাকে রিস্ট্রাকচার করা, লাইক ইন্টারেস্ট রেটে কোনো চেঞ্জ জানা, পেমেন্ট পিরিয়ড বাড়ানো। রিকাস্টিং অফ মর্গেজ হচ্ছে গিয়ে আমাদের যাতে ডিফল্ট না হয় সেই জন্য ইন্টারেস্ট রেট কমানো বাড়ানো, তারপর পেমেন্ট অ্যামাউন্ট বাড়ানো কমানো, টাইম পিরিয়ড বাড়ানো কমানো। এক্সটেনশন এগ্রিমেন্টকে যদি তোমার টাইম পিরিয়ড এক্সটেনশন করার দরকার হয় সেইটা। Okay, voluntary conveyance or deed in lieu of foreclosure. So if a borrower cannot afford to pay their mortgage and is at risk of losing their home, they have a few options. One of the few is voluntary conveyance. আচ্ছা, so voluntary conveyance হচ্ছে or deed in lieu of foreclosure, যেটা আমরা এই উপরে পড়ে আসছি। তো এটা হচ্ছে তুমি নিজে থেকেই হচ্ছে তোমার অ্যাসেটটা ব্যাংকে দিয়ে দিবা। কেন দিবা? কারণ হচ্ছে এটার কারণে তোমার মানে ফরক্লোজার যদি তোমার চলে যায় তাহলে তুমি একটা নেগেটিভ ক্রেডিট পাবা, মানে ব্যাংকদের ভাষায় তুমি ব্যাংক্রাপসি, এটা তোমার জন্য খারাপ। তারপরে সেটার মাধ্যমে তোমার এই কোর্টে যাওয়া লাগবে না, কোনো এক্সট্রা ঝামেলা নাই, কোনো আবার লিগাল ব্যাটেল নাই, এই কারণ হচ্ছে এই জিনিসটাকে চুজ করা হয়। ফ্রেন্ডলি ফরক্লোজারও সেম। তো চ্যাপ্টার 2 এটুকু পড়লেই হবে।